আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে তিনি বেইজিং থেকে যুক্ত হয়েছেন আপনাদের পরিচিত মুখ, শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য একটা ধন্যবাদ। নিয়ে একটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতেই চাই, সেটা হলো আপনি নিজে তো শিক্ষার সঙ্গে জড়িত, নিজে শিক্ষকতা করেন। তো আমাদের শিক্ষা নিয়ে একটা মন্তব্য আজকে হঠাৎ করে বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়াতে বেশ আলোচনা সৃষ্টি করেছে। একটা না, দুটো মন্তব্য। মন্তব্যটা করেছেন আমাদের শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মিস্টার ববি হাসান। তিনি বলেছেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে উনি আসলে বিশ্ববিদ্যালয়ই বলেন না, এটাকে বলেন কোচিং সেন্টার। এবং উনি সেই সঙ্গে বলেছেন নর্থ সাউথ, ব্র্যাক, এই সমস্ত বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না। একথা বলার পর বেশ আলোচনা হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে। যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই কিন্তু একদল লোক উত্তপ্ত হয়ে যায়, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত ঐতিহ্য এগুলো বলাবলি করে। এবং এই বলাবলির চাপে দেখলাম যে উনি আবার ওনার বক্তব্য প্রত্যাহার করে দিয়েছেন, যে উনি এটা ঠিক বলেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যা। হুম হুম। আমাদের বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার নাম হল ডক্টর কামরুল হাসান মামুন। তিনি বলেছেন যে উনি নর্থ সাউথ ব্র্যাককে তো আমি এখনো বিশ্ববিদ্যালয় মনে করি। তো এখন এই যে বিষয়টা, যে পাল্টাপাল্টি ব্যাপার, এটা কেন আসলে? আসলে আপনি তো যদিও দীর্ঘদিন বাইরে শিক্ষকতা করেছেন, তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও তো আপনার একটা ধারণা আছে, নিশ্চয়ই আছে, যতটুকু আমি জানি। আপনি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং এই দুই বিশিষ্ট ব্যক্তির যে অভিমত, এটাকেই বা আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ। অন্য মঞ্চের দর্শকদের শুভেচ্ছা। আমি নিজে এই ব্যাপারটাকে অনেক ফেস করেছি বাংলাদেশে যখন ছিলাম। কারণ আমি এমন একটা সময় বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করেছি যখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যাত্রা শুরু। নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট এই ইউনিভার্সিটিগুলি কেবল তৈরি হয়েছে, মানে প্রতিষ্ঠা হয়েছে। তো আহ কোনো একটা মানে কারণে, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়াতে আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আজকের কথাটা আমার কাছে, মানে যে আপনি যে আলোচনাটা উঠিয়েছেন, আমার কাছে খুব ইন্টারেস্টিং এই জন্য মনে হয়েছে যে আমার নিজের জীবনের সাথে ব্যাপারটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার প্রতিনিয়ত এই ব্যাপারটাকে মানে ফেস করতে হয়েছে। কি ফেস করতে হয়েছে যে পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি। তো পাবলিক এর আগে তো মানে প্রাইভেট ইউনিভার্সিটির এই যে ডিবেটটা, ওই ডিবেটটা ওরকম ছিল না, কিন্তু ওই সময় থেকে ডিবেটটা তৈরি হয়। তো শুরুর দিকে একেবারেই মানুষ মেনে নিত না, মানে প্রাইভেট ইউনিভার্সিটির যে কনসেপ্টটা, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে কোচিং সেন্টার বলা হতো, যে কোচিং সেন্টারের মতো ব্যাঙের ছাতার মতো, মানে কতগুলি ইউনিভার্সিটি বানিয়েছে, যেগুলিকে আসলে যেগুলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, যেগুলি সাধারণত সার্টিফিকেট দেওয়ার জন্য, পয়সা দিয়ে সার্টিফিকেট কিনে নেওয়ার জন্য বানানো হয়েছে। এবং এর থেকেও সবচেয়ে মানে মারাত্মক একটা স্টেটমেন্ট শুনে আমি খুব কেঁদেছিলাম, এবং আমার খুব কষ্ট হয়েছিল। যে জিনিসটা মানে আমার যে সমস্ত কাজিনরা পড়তেন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে, তারা বলেছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি না। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির বাইরে যেগুলি, সেগুলি কোনো ইউনিভার্সিটি না। তো এই ডিবেটটা স্টুডেন্ট লাইফে খুব বেশি আর কি শুনেছি, এবং এই ডিবেটটা করতে করতে বড় হয়েছে। এখন আমাদের জন্য, যারা আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদের জন্য বলার কোনো ব্যাপার, মানে আমাদের জন্য পুরো ব্যাপারটাই ছিল ডিফেন্সিভ। মানে এই যে এই যে এই
প্রবলেমটা, এই আলোচনা, এই কথোপকথনটা, মানে এই জিনিসটা কিন্তু একটা ওই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে বহু দিন পর্যন্ত একটা স্টেরিওটাইপের মানে স্টেরিওটাইপ তৈরি করেছে আর কি। তারপরে যেমন ধরেন সবচেয়ে বেশি যে ক্রাইসিসে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আর কি ভুগেছে দীর্ঘদিন ধরে ধরে সেটা হচ্ছে যে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, এবং তাদের যে অ্যাসপিরেশন, যেটা তারা চায় যে আমি কিছু হব, সেটার উপরে আঘাত হয়ে দাঁড়ায়। সেটা কখন হয়ে দাঁড়ায়? যখন কিনা আপনার জব সার্কুলারে দিয়ে দেওয়া হয় যে এই এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুধু অ্যাপ্লাই করতে পারবে আর বাকিরা পারবে না। ইভেন আমরা যখন ইন্টার্নশিপ করেছি তখনও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা স্টুডেন্টরা শুধু অ্যাপ্লাই করতে পারতো, বাকিরা পারতো না। তো এই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ঐতিহাসিক আর কি প্রেক্ষাপট, যে আর কি কনফ্লিক্ট। তো এইখানে এসে কনফ্লিক্টটা তৈরি হয়। এখন হুট করে আপনি দেখেছেন যে কনফ্লিক্টটা উল্টে গেল, তাই না? এই এই জায়গাটাতে ববি হাজ্জাজ এসে বললেন কি, যে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্টে বা নর্থ সাউথ ব্র্যাকে যে পরিমাণ ইয়ে হয়, মানে গবেষণা হয়, সে পরিমাণ ঢাকা ইউনিভার্সিটিতে হয় না। এখন সেটার আবার অপোজিটে যে কথাটা আপনি দেখতেন, বললো যে এই যে শব্দের রাজনীতি, মানে শিক্ষা নিয়ে যে শব্দের রাজনীতি, সেই শব্দের রাজনীতি যে দুজনের মধ্যে হচ্ছে, একজন মানে ঢাকা ইউনিভার্সিটির যে টিচার, তিনি যেটা বলছেন যে উনি আম, মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিশেষ করে এই দুটোকে সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই মনে করে না। এখন দেখেন দু বল বিশ্ববিদ্যালয় মনে করেন, বিশ্ববিদ্যালয় মনে করেন, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় মনে করেন। এখন আপনি দেখেন দুজনই হচ্ছে, একজন হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী আর আরেকজন হচ্ছে শিক্ষক। তাহলে এনাদেরকে যদি আমরা একটা ইনস্টিটিউশন মনে করি, এনারা যদি শিক্ষার আহ, শিক্ষা বিষয়ক ইনস্টিটিউশন হয়, ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ভেরি বিগ ইনস্টিটিউশন। ববি হাজ্জাজ হিমসেলফ এখন একজন ইনস্টিটিউশন, বিকজ সে একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এখন তারা যদি তাদের নিজেদের দেশের বিশ্ববিদ্যালয়কে আহ, এক মানে দুজন দুজনকে অ্যাটাক করে কথা বলে এবং শব্দের রাজনীতি করে, এবং একজন আরেকজনের মানে অপোজিটকে বিশ্ববিদ্যালয় মনে করে না, তাহলে প্রশ্নটা আপনি কোথায় করবেন? প্রশ্নটা কি ওই ইনস্টিটিউশনকে করবেন, নাকি প্রশ্নটা আপনি বেসিকলি করবেন হচ্ছে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে? তার মানে আপনারা এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মান ঠিক করতে পারেননি, এটা তো আমি বলতে চাচ্ছি। যে তার মানে হচ্ছে আমাদের দেশের আম, বিশ্ববিদ্যালয়কে আমরা সহজেই বলতে পারি যে মানে এটা কোনো বিশ্ববিদ্যালয় না। তাহলে ওই বিশ্ববিদ্যালয়গুলি থেকে যে স্টুডেন্টরা বের হবে তাদের কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। তাদের ভবিষ্যতের কি হবে? যে এখানে না একটা বিষয় আমি আপনাকে বলি। উম, হুম হুম আমি নিজেও তো মানে আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ঠিক অনেক আগে ছিলাম। তো আমি একটা জিনিস আমি নিজেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, আপনি এটা খেয়াল করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন, হুম হুম এই শিক্ষকদের বর্তমানের যে অবস্থান, এদের রাজনীতির সঙ্গে যে সম্পৃক্ততা, আমরা কিন্তু মানে যখন আওয়ামী লীগ যখন সরকারে ছিল, আওয়ামী লীগ সরকারে আমরা ওটা খেয়াল করেছি আমরা, যে শিক্ষকদের যে সরকারের প্রতি একটা নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি যে নতজানু অবস্থান, এবং সে অবস্থান কখনো কখনো চোখে লাগার মতো মানে লজ্জাজনক ছিল। তো এরকম বিশ্ব মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে রাজনীতিকরণ অথবা রাজনীতির প্রতি যে আনুগত্য, এটা কিন্তু আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নাই। তো আমি এখন কোন প্রতিষ্ঠানটা কেমন এটা আমরা বুঝবো কি করে? শিক্ষক দিই তো। তো এটা যদি আমি এভাবে যদি আমি বলি, তাহলে ববি হাজ্জাজের কথাকে আমি খুব একদম উড়িয়ে দেবো কেন? ববি হাজ্জাজ নিজেও তো দেশের বাইরে, উনি তো দীর্ঘদিন বাইরে পড়াশোনা করেছেন, হয়তো উনি এখন চাপের মুখে পড়ে অনেক কিছু বলছেন না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বললে কিন্তু আপনার
1972 ঢাকা বিশ্ববিদ্যালয়, নাকি 80 ঢাকা বিশ্ববিদ্যালয়, নাকি 2026 ঢাকা বিশ্ববিদ্যালয়, সব কিন্তু একাকার করে দেওয়া কোনো উচিত হবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আর ঐতিহ্য বুঝি, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা বুঝি, সেটা তো 71 সালের কথা, 70 সালের কথা। তো এখন কি? তো এই তুলনাটাকে একদমই, মানে উনি হয়তো চাপের মুখে পড়ে পড়ে অস্বীকার করেছেন, প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু এটাকে কি একদমই উড়িয়ে দেওয়া যায়? না, এইটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না, এটা একেবারেই সত্য। এটা আরো বিশ্লেষণ আছে এই বিষয়টা নিয়ে। যেমন ধরেন, আপনি যে সময়টার কথা বলেছেন, ওই সময়টা ঢাকা ইউনিভার্সিটির কোনো কম্পিটিটর ছিল না। ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ অ্যালোন, স্ট্যান্ডিং অ্যালোন। হ্যাঁ, ওই সময় জি। প্রাচ্যের অক্সফোর্ডও বলা হতো, বিভিন্ন নাম টাম দিয়েছিল। যদিও আমি জানি না, সে ব্যাপারে আমার অনেক ক্রিটিসিজম আছে। কিন্তু আম, যে ঐতিহ্যের কথা বলছেন, যে আমি এই কথা আপনার আরো একটা শোতে বলেছিলাম, যে স্টুডেন্টরা যে আন্দোলন করে, সেই আন্দোলনটা বেসিকলি কোনো দলের জন্য করে না। সেটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই আপনি দেখবেন আন্দোলনগুলি শুধু শুরু করে ইয়াংরা, তাই না? ইয়াং এইজে তারা সব সময় দেখবেন ওই যে মিছিলের আগে বা আন্দোলনগুলি বা প্রোটেস্টগুলি শুরু করবে সব সময় তারা। তো সেই ক্ষেত্রে বিশ্বের সব দেশে যেটা হয়, বাংলাদেশেও সেটাই সেটাই হয়, যে তারাই শুরু করে ফেলে। সেই কারণে ওই ইনস্টিটিউশনটাকে যে আপনি ওই মানে গৌরবের সাথে অ্যাসোসিয়েট করবেন ওই বিবেচনায়, সেটা হবে না। হুম। কারণ তারা কোনো ইউনিভার্সিটি থেকে স্বাধীনতা আন্দোলনে যায় নাই, 69-এর গণঅভ্যুত্থান করে নাই, 52-এর ভাষা আন্দোলন করে নাই। যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বিধায় আমি এই আন্দোলনটা করেছি। স্বাধিকার আন্দোলন, আপনার ভাষা আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলন, এই আন্দোলনগুলি কারা করে? যারা কিনা আন্দোলনের আন্ডারস্ট্যান্ডিংটা আছে, মানে শিক্ষিত সমাজ আসলে শুরু করে, যারা ডিপ্রাইভেশনটা, মানে পূর্ব পশ্চিম পাকিস্তানের যে দ্বন্দ্বটা, সেটা বোঝার যে ক্ষমতা, সেই সূত্রপাতটা যারা ধরিয়ে দেয়। সূত্রপাতটা কে ধরিয়ে দিতে পারে? নিশ্চয়ই আপনারা যে ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা ছিলেন, মানে আপনাদেরও আগের জেনারেশন, তারা আর কি মেইনলি এলিট বা এডুকেটেড ক্লাস ছিল। ওই বিবেচনায় শুধুমাত্র ওই ইউনিভার্সিটির স্টুডেন্টগুলি মূলত এই ফুঁসে উঠেছিল। এটার সাথে ইনস্টিটিউশন ইটসেলফ কিন্তু খুব একটা মানে আপনার ক্রেডিট নিতে পারে না, আপনি যদি খুব ডিপলি বিশ্লেষণ করেন। এটা জাস্ট গ্রুপ অফ পিপল স্টার্টেড দি রেভলিউশন। এইটা একটা কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে, ববি হাজ্জাজির কথা একেবারেই অমূলক নয়। এই জন্য নয় যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির যে আপনি ছাত্র সংসদ বা স্টুডেন্ট সংসদ যে নির্বাচনগুলি হয়, সেগুলি হয় দলের ব্যানারে। ছাত্র দল, ছাত্র শিবির, তারপরে ছাত্র লীগ, এরা সবাই হচ্ছে আওয়ামী লীগের, শিবির হচ্ছে গিয়ে জামাত ইসলামের, তারপরে ছাত্রদল বিএনপির, এইভাবেই তো হয়ে আসছে। তার মানে কি, যে ইউনিভার্সিটিগুলি দলের বা মেইন দলগুলির হচ্ছে ব্রিডিং হাব হিসেবে কাজ করে, যে ওইখান থেকে তারা মূলত নেতা বানায়। আমি যদি আরো নিউড ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে আমি বলবো যে ওখানে হচ্ছে মূলত যে দলের যে আপনার ক্যাডার ক্যাডার তৈরির কারখানা হয়ে দাঁড়িয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে এত সেশন জট কেন? ঢাকা ইউনিভার্সিটিতে সেশন জট, এবং ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউশন আমার খুব মানে পরিচিত আপনজন সবাই বলেছে মোটামুটি, যে আমরা কম ক্লাসে কম ছিলাম, কিন্তু আমরা রাজনীতিতে বা মাঠে ঘাটে আড্ডায় বেশি ছিলাম। তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্লাসে যাওয়ার টেন্ডেন্সি নাই। কিন্তু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস আছে, একেবারে মার্কস সেগ্রিগেটেড, মানে ভাগ করা। সুতরাং আপনার ক্লাস করতেই হবে, এবং পড়ে পাশ করতেই হবে, কোনো উপায় নাই। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা, যারা কিনা যতক্ষণ না পর্যন্ত তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পার্ট টাইম জব না করে, ততক্ষণ না পর্যন্ত তারা এই ডিভিশনটা তৈরি করে রাখে, জিয়ে রাখে।
মানে বলবে কি যে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ইউনিভার্সিটি না, এইগুলি পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে প্রপার ইউনিভার্সিটি। এখানে মেধার ভিত্তিতে স্টুডেন্ট ভর্তি হয় আর ওখানে হচ্ছে শিক্ষা কেনে। আবার সেই একই শিক্ষক যখন নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বা AIUB, এই যে ব্র্যাক, এইগুলিতে সে যখন পার্ট টাইম শিক্ষকতা করে, এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরাই সবাই অধিকাংশ আপনার এই ইউনিভার্সিটিগুলিতে পার্ট টাইম জব করে। তখন আর তারা এই কথা বলতে পারে না, তখন আবার তারা আপনার মানে ওই ইউনিভার্সিটিগুলি সম্পর্কে তাদের আবার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। কারণ ওই যে আগে যেটা, ওই যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে না, একটা ধারণা তৈরি হয়ে গেছে শুরু থেকে যে এইগুলি হচ্ছে সার্টিফিকেট বিক্রি করে, ওই ধারণাটা তারা পোষণ করে যতক্ষণ না পর্যন্ত ওই সিস্টেমে তারা ইনভলভ না হয়। ওই সিস্টেমে ইনভলভ হওয়ার পরে ইয়ে হয়ে যায়। তাহলে সমস্যাটা দেখেন, সমস্যাটা হয়েছে কি যে আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সুপেরিয়রিটি মানে ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এই যে সুপেরিয়রিটি কমপ্লেক্স, যখনই আপনি সুপেরিয়রিটি কমপ্লেক্সটা সামনে নিয়ে আসেন তখনই একদল স্টুডেন্টকে আপনি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ফেলে দেন, ডিফেন্সিভ স্টেটে ফেলে দেন, আইডেন্টিটি ক্রাইসিসে ফেলে দেন। তাহলে আপনাদের, আমার দেশের বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা জ্ঞান চর্চা, যেখানে স্কিল চর্চা হয়, সেইখানে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে যারা দেশের হাল ধরবে, সেটা যদি ক্লাস হায়ারার্কি দিয়ে আমরা বিবেচনা করি কে কোন ক্লাসের। আপনি দেখেন, আমি থার্ড ক্লাস ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছি, একজন সেকেন্ড গ্রেডেড ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছে, একজন গ্রেডেড ইউনিভার্সিটির ডিগ্রি নিয়েছে। আবার এই গ্রেড, 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 এই গ্রেডের মধ্যে আবার ভেরি ইন্টারেস্টিংলি প্রাইভেটের গ্রেডিং আলাদা। ধরেন নর্থ সাউথ, BUP, এরা আবার গ্রেডেড, হ্যাঁ, ব্র্যাক, এরা গ্রেডেড। আবার হচ্ছে AI, এশিয়ান ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটি আবার B গ্রেডেড, গ্রেডেরও ইউনিভার্সিটি আছে। এরপরে আবার আপনার পাবলিক ইউনিভার্সিটিরও সেম ABC গ্রেডিং করেছে। তার মানে কি, আপনি আপনার দেশের শিক্ষা ব্যবস্থাকে ইকুয়াল করতে পারে নাই। ক্লাস হায়ারার্কি, আমি ফার্স্ট ক্লাস জায়গা থেকে পড়েছি, আমি সেকেন্ড ক্লাস, আপনি থার্ড ক্লাস, কারণ আপনি এইখানেই বৈষম্য তৈরি করে দিয়েছেন। বৈষম্য বিরোধী নাকি আন্দোলন হয়েছিল আমাদের, কিন্তু বৈষম্য আমরা শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষক শিক্ষামন্ত্রীরাই তো বৈষম্য নিয়ে কথাবার্তা বলছে। তার মানে কি পরিমাণ বৈষম্য এখানে বিরাজমান, এটা দেখলে আপনি বুঝবেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি কেন হচ্ছে না। তো জি, একটা জিনিস আমি আপনাকে একটা জিনিস বলি, এই জিনিসটা মানে আমি বিশ্ববিদ্যালয়তে কেবল মানে পড়লাম আর পরীক্ষা দিলাম, পাস করলাম, এটা তো না। এখানে তো আরো অনেক ধরনের শিক্ষাই কিন্তু দেওয়া হয়ে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয় তো টোটাল মানে এনভায়রনমেন্টে একটা কিন্তু আপনার ক্লাসরুম আমি মনে করি। আহ এখানে দেখেন, আমরা একটু আগে আপনি বললেন যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংগঠনের একটা ভূমিকা থাকে এবং তারা হয়তো রাজনৈতিক দলের একটা আপনার একটা লাঠিয়াল হিসেবে, আমি মনে করি, তো আমি খারাপ অর্থে বললাম, এই হিসাবে ব্যবহৃত হয় অনেক সময়, যে জিনিসটা প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে কি তাহলে ছাত্র সংসদ আছে? ছাত্রদের যে নেতৃত্বের যে একটা গুণাবলী তৈরি করা, আমরা অনেকে বলি যে ছাত্র সংসদ থাকতে পারে কিন্তু ছাত্র রাজনীতি থাকা দরকার নেই, এরকম অনেকে বলে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে তো সেটাও নাই। ওখানে তো ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ নেই। তারা সেখানে যাবে আর পড়ে আসবে আর পরীক্ষা দেবে। এইগুলির জন্য হয়তো ওটা ইউনিভার্সিটির ঠিক চরিত্রটা হয়তো পায় কিনা সন্দেহ। এইভাবে তো অনেকে বলে। এই 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 কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই এই জায়গাটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। আপনি এখন যে কোয়েশ্চেনটা করেছেন যে নেতৃত্ব তৈরি হয় কিনা, লিডারশিপ তৈরি হয় কিনা, দেখেন, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী, বিশ্বের সবচেয়ে আর কি ডেভেলপড যে কান্ট্রিগুলি, যে কান্ট্রিগুলি আসলে আমরা উন্নত দেশ বলি, সেই দেশগুলির শিক্ষাঙ্গনে কোনো দলীয় রাজনীতি হয় না। এখানে শব্দটাকে হবে হচ্ছে দলীয় রাজনীতি। দলীয় রাজনীতি হয় কিনা, বা দলের
যে আর কি ক্যাডার বানায় কিনা, বা দলের কর্মী বা লাঠিয়াল আপনি যাই বলেন, কর্মী বানায় কিনা, বা দলের নেতা তৈরি করার জায়গা কিনা, সেটা কিন্তু হয় না। যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট হোক হোক পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র বা স্টুডেন্ট সংসদ, শিক্ষার্থীর সংসদ আছে। সেই শিক্ষার্থীর সংসদের দায়িত্ব হলো যে শিক্ষা, তার যে বিশ্ববিদ্যালয়, তার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির স্বার্থ সংশ্লিষ্ট এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, লেখাপড়া, বা একটা লিয়াজো হিসেবে তারা তারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বা তাদের টিচারদের সাথে কাজ করে সংসদ। সেইখানেও লিডারশিপ তৈরি, লিডারশিপ যে কোয়ালিটিটা, সেটা কিন্তু এডুকেশনের মাধ্যমেও তৈরি হয়। যেমন আমি এইচআরে পড়েছি আমার, তা আমাদের ওই যে লিডারশিপের অনেকগুলি আর কি টপিকই থাকে, সাবজেক্টই থাকে, ওখান থেকেও কিন্তু এটা একটা লার্নেবল স্কিল হিসাবেও সামনে চলে আসে। তাহলে দল করা প্রয়োজন কিনা, দেখেন, দল করতে তো কোনো বাধা নেই, রাজনীতি করতে তো কোনো বাধা নেই। সে তো রাজনীতি বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই করতে পারে, সে তো কোনো সংগঠন করতে পারে, তাই না? আম, একটা স্টুডেন্ট যদি ধরেন বিএনপি বা আওয়ামী লীগ করতে চায়, সে তো করতেই পারে। এবং সে যদি আম, আপনার পলিটিক্যালি অ্যাওয়্যার হতে চায় বা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতে চায়, সে সেটা করতেই পারে, তাকে তো কেউ বাধা দিবে না। স্টেটে এরকম কোনো ল নেই যে তুমি কোথাও রাজনীতি করতে পারবে না। রাজনীতিটা হচ্ছে ক্যাম্পাসে, দলীয় রাজনীতিটা সে যাতে না করে, এইটা এইটা বলা হয়, বিশ্বের সব জায়গায় সেটা বলা হয়। বলার কারণ হচ্ছে কি, তাহলে যে স্টুডেন্ট এবং শিক্ষার্থীর যে মানে শিক্ষার্থী এবং শিক্ষকের যে দ্বন্দ্ব, সেটা তৈরি হয়। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি, এই যে এখনো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ছাত্র সংসদ যে থ্রেট দিচ্ছে স্টুডেন্ট টিচারকে বহিষ্কার করার জন্য, টিচারকে ধাওয়া করছে, তারা করছে টিচারকে যাতে সে মানে ইয়ে করে যায়, মানে অব্যাহতি দেয়া, সব কিছুর কাজ করছে। এগুলি তো তাদের কাজ না। তো এই অল টুগেদার যে এই কাজগুলি হচ্ছে, এগুলি তো সব রাজনৈতিক, দলীয় রাজনৈতিক। কারণ একজন শিক্ষক যখন একটা নির্দিষ্ট দলের হয়, আরেকটা দলের স্টুডেন্টকে সে কোনোভাবেই কিন্তু অ্যাকোমোডেট করবে না বা সে আপন মনে করবে না। শিক্ষা এবং শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক শুধু গুরু এবং শিষ্যর সম্পর্ক। এই জায়গায় সম্পর্কটা কখনোই দল নির্ভর সম্পর্ক হওয়া উচিত না। কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে সম্পর্কগুলি হয়ে যায় দল নির্ভর। আপনি যদি এখন ধরেন বিএনপি ক্ষমতায় আছে, এখন বিএনপির শিক্ষকরা হচ্ছে সবাই প্রমোশন পাবে, ভিসি, এই যে দেখেন আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয় দলীয়, রাজনৈতিক। তার মানে কি, শিক্ষাঙ্গনে মেইন নিয়োগটা, প্রধান নিয়োগগুলি একদম প্রধান প্রধান জায়গায় আপনার এখন পুরোটা চেঞ্জ করে ফেলবে দল। নতুন একটা দল আসার সাথে সাথে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওই দলের হয়ে যায়। এবং ক্যাম্পাসে পুরা মানে ছাত্র সংসদ স্টুডেন্টদের হামকি ধামকি, হল দখল, ক্যাম্পাস দখল, এবং লিডারশিপ কারা নেয়? শুধু ওই যে মেইন যে দল থাকে, যে যে সরকারি দল, সেই সরকারি দল হচ্ছে সব কিছুর দখল নিয়ে নেয়, দখলদারিত্বটা নিয়ে নেয়। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এভাবে শিক্ষার উন্নয়ন সম্ভব? নাকি রাজনীতির উন্নয়ন বা তাদের দলের নেতা তৈরি, কর্মী তৈরি হচ্ছে, কি হচ্ছে? এই যে শিক্ষকদের যে প্রমোশনগুলি হয়, পুরো পলিটিক্যাল প্রমোশন। এটা কি হওয়া উচিত? এভাবে কি কোনো দিন আপনি ইনক্লুসিভ এডুকেশন তৈরি করতে পারবেন? ইকুয়ালিটি কি থাকবে? ইকুয়ালিটি, ডাইভার্সিটি, ইনক্লুশন, তিনোটা মিসিং থাকবে। এখানে কোনো প্লুরালিজমও থাকবে না। কারণ শিক্ষক কখনোই ধরেন অপর একটা অপোজিট দলের, ধরেন একেবারে
আইডিওলজি বেসড এক ধরনের সংঘর্ষ তৈরি হয়, যে সে যদি অন্য আইডিওলজির হয়, তাহলে যেমন জামাতের আইডিওলজি, বিএনপির আইডিওলজি, এবং জামাতের সাথে আমি আওয়ামী লীগকে তুলনা করছি, জামাত এবং আওয়ামী লীগের আইডিওলজি পুরোপুরি অপোজিট। তাহলে একটা জামাতের শিক্ষক কি একটা যে আওয়ামী লীগ করা একটা স্টুডেন্টকে সঠিকভাবে মূল্যায়ন করবে? বা যারা যারা এই যে এই গ্রুপ অফ স্টুডেন্টরা যখন, এই যে বিভিন্ন গ্রুপে বিভক্ত স্টুডেন্ট, বিভিন্ন গ্রুপে বিভক্ত যে শিক্ষকরা, তাদের মধ্যে সম্পর্কটা কি হবে? রাজনৈতিক সম্পর্ক হবে। এটা তো প্রফেশনাল বা শিক্ষা কেন্দ্রিক হচ্ছে না। তার মানে এখানে শিক্ষা কেন্দ্রিক কোনো কার্যক্রম চলছে না, যেটা প্রাইভেটে চলছে। এখানে কার্যক্রমটা পুরোই রাজনৈতিক হচ্ছে, যে কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না এরকম থাকলে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাহিদ। প্রিয় দর্শক, আমি সুযোগে দুটো কথা একটু বলতেই চাই। আমি নাহিদ একটা কথা শুনছিলাম, উনি এক পর্যায়ে শেষ দিকে এসে বললেন যে একজন জামাতের শিক্ষক, একজন আওয়ামী লীগের শিক্ষক। দেখেন, এই কথাগুলি কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে বাংলাদেশের লোক শুনেন, অস্বাভাবিক লাগবে না। আমরা কিন্তু আমাদের শিক্ষকদেরকে এভাবেই বিবেচনা করি, কে কোন দলের শিক্ষক। কিন্তু এই শব্দটা তো আসলে একটা অবাস্তব শব্দ। অবাস্তব এই কারণে, উনি বলতে পারতেন একজন রসায়নের শিক্ষক, একজন বাংলার শিক্ষক, একজন অঙ্কের শিক্ষক। শিক্ষক হবে সাবজেক্টিভ। শিক্ষক কেন দল হয়, কারণ তার আগে দলের নামটা না বললে যেন তার পরিচয়টা যেন সম্পূর্ণ হয় না। এই যে বাস্তবতাটা আমাদের এখানে তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে মাসুদ ভাই, তৈরি আমি হয়। একটা কথা আপনাকে একটু অ্যাড করে দিই, আমি বলতে ভুলে গেছি। বুদ্ধিজীবীও তৈরি হয় এই শিক্ষাঙ্গন থেকে, এবং বুদ্ধিজীবীরাও দলের হয়, জামাতের, আওয়ামী লীগ, বিএনপির। হয়। তো এটা আমরা কিন্তু অনেক দীর্ঘদিনের একটা মানে অপচেষ্টার মাধ্যমে এটা আমরা করেছি, বাস্তবায়ন করতে পেরেছি। এটাকে দূর করতেও সময় লাগবে, সেটা হয়তো কোনো একটা সরকার করবে পরবর্তীতে, আমরা প্রত্যাশায় থাকি। কিন্তু তারও আগে আমরা প্রথমে যে দুইটা বক্তব্য নিয়ে এসেছিলাম, একটা ডক্টর কামরুল হাসান মামুন, উনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। নাইক একটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা কিন্তু সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে পার্ট টাইম জব করেন। তো ওখানে ওনারা যান, যে পড়ান, এবং অনেকে আমি এমনও জানি উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে যে টাকা পান তার চেয়ে বেশি টাকা ওইখান থেকেই পান। এবং অনেকে এমনও বলেন, ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট, আমি আমি জানি একটা ডিপার্টমেন্টের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের সঙ্গে আমার দেখা হয়েছে, এবং ওই একই টিচার একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, তার সঙ্গে দুই স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। এবং দুই স্টুডেন্টই ঢাকা ইউনিভার্সিটির যিনি স্টুডেন্ট আছেন, তিনি বলেছেন তার এই স্যারটা বিশেষ ফাঁকিবাজ টাইপের স্যার। আর প্রাইভেটের ব্র্যাক ইউনিভার্সিটির আরেকজন স্টুডেন্ট ওই টিচার কি বলতেছেন, উনি অনেক মন দিয়ে দীর্ঘ সময় নিয়ে পড়ান। তো বোঝা যাচ্ছে ওখানে হয়তো টাকাটা বেশি পাওয়ার জন্য বেশি সময় পড়ান। তো এইগুলি কিন্তু কোনোটাই আসলে পেশাদারিত্ব নয়। আমি সেই জিনিসটাই বলছি। ববি হাজার যেটা বলেছেন, আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক একজন ছাত্র হয়েও কিন্তু আমি ওনার কথার সঙ্গে খুব একটা দ্বিমত প্রকাশ করি না। যদিও উনি পরে চাপ করে প্রত্যাহার করেছেন, কিন্তু যেটা বলেছিলেন ওটা মনের কথাই ছিল। উনি ওইভাবেই মনে করেন বলে আমার ধারণা। কিন্তু আমারও ববি হাজারের কাছে প্রশ্ন, যে যদি এরকম হয় ঢাকা, এটা তো পাবলিক ইউনিভার্সিটি, এটা তো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। তা আপনারা এটাকে সংশোধন করার জন্য, ঠিক করার জন্য কি করেছেন? করার মধ্যে করেছেন, দায়িত্ব নেওয়ার এক মাসও যায়নি, তার মধ্যে কিছু দলীয় লোককে নিয়োগ দিয়ে দিচ্ছেন গুরুত্বপূর্ণ পদে। তাহলে আপনি কিভাবে আশা করেন? তো এই বাস্তবতা চলছে, চলবে। প্রিয় দর্শক, আপনারাও এই সমস্ত আলোচনা পরবর্তী সময় আবার অংশ নেবেন। এখন শেষ করতে হচ্ছে। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।